২ দিন যাবৎ হঠাৎ বৃষ্টি, হঠাৎ রোদ এই জিনিসটা কিন্তু ভালোই লাগে। আজকে কিন্তু হঠাৎ করেই অনেক রোদ ছিল সকালবেলা। তারপর কিন্তু আস্তে, আস্তে আবার বৃষ্টি শুরু হয়ে গিয়েছে। মোটামুটি সারারাত বৃষ্টি ছিল। আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করছি আল্লাহর রহমতে সবাই খুব ভালো আছেন। আমরাও আলহামদুলিল্লাহ বেশ ভালো আছি। বরাবরের মতো আজও আরও একটি ডেইলি ব্লগ নিয়ে হাজির হয়েছি। আশা করব পুরো ভিডিওটা জুড়ে থাকবেন। অবশ্যই স্কিপ করা ছাড়া ফুল ভিডিওটি কন্টিনিউ করার চেষ্টা করবেন। কোথাও কোনো অংশ একটু হলেও ভালো লাগবে। যদিও রাতে বৃষ্টি ছিল তারপরেও কিন্তু বাতাসে কাপড়গুলো শুকিয়ে গিয়েছে। আমি কিন্তু ইচ্ছা করেই বারান্দা থেকে কাপড়গুলো আনিনি। কারণ হঠাৎ করে যখন বৃষ্টি চলে আসে তখন মাঝে, মাঝে ইচ্ছাও করে না কাপড়গুলো আনি। তারপরেও একবার ভেবেছিলাম যে কাপড়গুলো তুলে ফেলি, তারপর দেখেছি এত পরিমাণে বাতাস ছেড়েছে। তখন মনে হলো যে বাতাসে কাপড়গুলো শুকিয়ে যাক। হালকা একটু ঠান্ডা হলে পরের দিন আবার রোদে শুকিয়ে যাবে। এখন কিন্তু বেশ বেলা হয়ে গিয়েছে। আমি বাবুদেরকে স্কুল থেকে নিয়ে এসে ওদেরকে নাস্তা করালাম। নিজে নাস্তা করে হাতের কিছু টুকিটাকি কাজ ছিল সেগুলো শেষ করে তারপর ভিডিওটা অন করেছি। মোটামুটি 11:30টার মতো বেজে গিয়েছে। ভিডিও শুরুতে আমার প্রিয় আপুদের কাছে ছোট্ট একটি রিকোয়েস্ট করতে চাই। যদি ভিডিওর কোনো অংশ আপনাদের কাছে একটু হলেও ভালো লাগে তাহলে প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন। পাশে থাকা বেল বাটনের অল অপশনটি প্রেস করে রাখবেন। এতে করে যখনই ভিডিও আপলোড করব সবার আগে আপনাদের কাছে নোটিফিকেশন পৌঁছে যাবে। আপনারা চাইলেই সময় সুযোগ করে আমার ভিডিওগুলো দেখে নিতে পারেন। কোথাও গেলে দেখা যায় কাপড়-চোপড় যখন এলোমেলো হয় বা এগুলো ধোয়ার পর ভাঁজ করতে হয় সেটা কিন্তু একটু বেশি ঝামেলার। এ কারণে কিন্তু কোথাও যেতেও আর ভালো লাগে না। তবে আমার মায়ের বাসা যেহেতু কাছে আমাকে তো যেতেই হয়। যেকোনো অকেশন বলেন বা যেকোনো মেহমানদারি বা যেকোনো কিছুতেই আমাকে যেতে হয়। যার কারণে আমি কিন্তু এই যে কাপড়-চোপড়গুলো মাঝে, মাঝেই আমার ধুতে হয়। কারণ যেহেতু গরম এখন কিন্তু কাপড় যখনই পরা হয় সাথে, সাথেই কিন্তু ধুয়ে ফেলা হয়। তো গতকালকে যেহেতু মায়ের বাসায় গিয়েছি সেখান থেকে আসার পর কাজের আপাকে দিয়ে কাপড়গুলো ধুয়ে নিয়েছি। তারপর এই তো শুকিয়ে যাওয়ার পর আমি এখন ভাঁজ করে আলমারিতে তুলে রাখবো। কাপড়গুলো খুব সুন্দর করে যখন ভাঁজ করা হয় তখন কিন্তু পরবর্তীতে আর আয়রন করতেও হয় না। তবে মাঝে, মাঝে কিন্তু আয়রন করা ছাড়া কাপড় পরাও যায় না। যখন কাপড় ধোয়া হয় কিছু কাপড় আছে চিপে রেখে দিলে কিন্তু একদম কুঁচকে যায়। তো সেগুলো কিন্তু আবার আয়রন করা ছাড়া কোনোভাবেই পরা যায় না। গতকালকে আমি আম্মুর বাসা থেকে আসার সময় একটা কোলবালিশ কিনে নিয়ে এসেছি। মানে যাওয়ার সময় আমি বলে গিয়েছি কোলবালিশটা যেন বানিয়ে রাখে, আমি রাতে আসার সময় নিয়ে আসব। তো তখনই কিন্তু আমি নিয়ে তারপর বাসায় চলে এসেছি। আর কোলবালিশটা কিন্তু আমি খুব ভালো একটা তুলা দিয়ে তৈরি করেছি। আমি তুলা তারপর কাপড় দেখিয়ে দিয়ে গিয়েছি যে এটা দিয়ে বানিয়ে রাখবেন। আমি যাওয়ার সময় নিয়ে যাব। তো উনি কিন্তু বানিয়ে রেখেছে। আর কোলবালিশ যিনি বানায় তিনি কিন্তু আমাদের পরিচিত। তো কোলবালিশটা আমার খুব বেশি দরকার ছিল। আমার বাসায় ছোট, ছোট কোলবালিশ আছে তবে বড় একটা কোলবালিশের দরকার ছিল। তো ভাবলাম যে কোলবালিশটা নিয়েই ফেলি। কোলবালিশ তো নিয়েছি তবে কোলবালিশের কাভারটা কিন্তু আমার চাদরগুলোর সাথে আর মিলাতে পারিনি। তো যেটা ওনাদের কাছে ছিল সেটাই নিয়ে এসেছি। পরবর্তীতে যখন আবার নতুন চাদর কেনা হবে তখন এই কোলবালিশের মাপে কিন্তু আবারও কাভার তৈরি করা হবে। তবে এখন কিন্তু আর কিনতে পারিনি। আমি ৩টা কাভার কিনেছি ৩ রকমের, তবে একটা চাদরের সাথেও ম্যাচিং হয়নি। তো আমি যেইখান থেকে চাদর কেনাকাটা করি সেখান থেকেই কিন্তু কোলবালিশটা বানিয়েছি। তবে তাদের কাছে একই রকমের কোনো কাপড়ই ছিল না। বাচ্চাদেরকে নাস্তা করিয়ে মাঝে, মাঝে টিভি দেখতে বসাই, আবার মাঝে, মাঝে খেলতে বসাই। একেক দিনের রুটিন একেক রকমভাবেই কাটে। তো আজকে ওরা বেলকনিতে খেলছিল তো ভাবলাম আমি আমার বেডরুমের কাজগুলো করে ফেলি। বেডরুমটা এত পরিমাণে ধুলাবালি হলে না আমার কাছে আসলে দেখতে ভালো লাগে না। মনের যে একটা শান্তি বা তৃপ্তি সেটা আমি কোনোভাবেই খুঁজে পাই না। এ কারণে যত কষ্টই হোক, যত ব্যস্ততার মাঝেও হোক না কেন, আমি কিন্তু আমার এই বেডরুমের ধুলাবালিগুলো প্রতিদিন সাফ করে থাকি। আর আমার বাসাটা যেহেতু অনেকটাই ছোট, খুব চোখে পড়ে যায়। যদি বড় বাসা হতো, ফার্নিচার এই কর্নার থেকে ও কর্নারে হতো, তাহলে হয়তোবা আর চোখে পড়তো না। তবে আমার চোখে প্রচুর পরিমাণে পড়ে কারণ একদম সামনেই থাকে, যার কারণে চোখের শান্তির জন্য হলেও এগুলো কিন্তু আমাকে প্রতিদিনই সাফ করতে হয়। তো ওয়ারড্রোবের ওপরটা দেখতে পেয়েছিলেন কত পরিমাণে ধুলাবালি হয়েছে, তো সেগুলো সাফ করে আমি এখন আমার ড্রেসিং টেবিলটাও একটু পরিষ্কার করে নিচ্ছি। আসলে এটা আমার অনেক শখের একটা জায়গা। আস্তে, আস্তে আমার বাচ্চাদের শখের জায়গা হয়ে উঠছে।
আমি যখন আমার বড় মেয়ের দিকে তাকাই, আমি অবাক চোখে তাকিয়ে দেখি এই সময়গুলো আমিও পার করেছি। আমার শখগুলো আস্তে আস্তে ওর ভেতরে আমি দেখছি। তবে ওর শখ যখন হচ্ছে তখন ওই শখটা আমার আর শখ থাকছে না। যেমন আগে সাজুগুজু করার খুব ইচ্ছা ছিল, এখন বাচ্চা সাজুগুজু করে, আমি সংসারী হয়ে উঠেছি। আমার এখন সংসার সাজাতে ভালো লাগে নিজেকে সাজানোর চেয়ে। তো বাচ্চাকে যখন দেখি তখন না অবাক চোখে তাকিয়ে থাকি যে আমারও তো এই দিনটা কেটেছিল। আমার কাছে তখন খুব আফসোস হয়, যদি এমন একটা সুযোগ থাকতো তাহলে আমি আমার আগের দিনগুলোতে ফিরে যেতাম। বাবা মায়ের সাথে কাটানোর সময়, সেই সাথে আমার বাবা বেঁচে ছিল, ওই সময়গুলো যে কত সুন্দর ছিল এটা আসলে বলে বোঝানোর মতো না। আমার আব্বুর এই স্মৃতিটুকুই আমার কাছে আছে। টুকটাক অনেক কিছুই আছে, তবে এটা আমি খুব যত্ন করে রেখে দিয়েছি। আস্তে আস্তে কিন্তু এটাও নষ্ট হয়ে যাচ্ছে, জানি না কতদিন রাখতে পারবো। আমার আব্বু এই পাখাটা কিনে দিয়েছিল আমার বড় মেয়ে যখন হয়েছে, তখন একদিন বলেছিলাম যে ও মানে বাহিরে কোথাও ঘুরতে গিয়েছিলাম, তো আমার পাখা নিতে মনে ছিল না। তো আমি হঠাৎ করেই বলছিলাম যে এরকম একটা পাখা হলে কোথাও ট্রাভেলিংয়ের সময় নিয়ে যেতে পারবো। তো এই কথা বলার পর ২-১ দিনের মধ্যেই না আব্বু আমাকে এটা এনে দিয়েছে। আমার কাছে এত ভালো লেগেছে, তার কিছুদিন পরেই তো আব্বু মারা গেল। যার কারণে এটা আমি শেষ স্মৃতি হিসেবে আমার কাছেই রেখে দিয়েছি। আমি না খুব যত্ন করে আমার বাবার যেকোনো জিনিস রাখি। অনেক টুকিটাকি জিনিস আমি রেখে দিয়েছি, আব্বুর গায়ের পাঞ্জাবি, টুপি, আরও অনেক কিছু রেখে দিয়েছি। সেগুলো আমার কাছে আজীবন থাকবে যে কয়দিন আমি বেঁচে থাকবো। আমার আব্বু আমাদেরকে অনেক আদর করতো, অনেক মায়া করে ফেলেছে। তবে বাবা তো এখন আর নেই। তো তার স্মৃতিগুলো নিয়েই আসলে থাকতে হবে, এই আর কি। খুব আফসোস হয় যে মাঝে মাঝে চিন্তা করি যে আর কিছুটা দিন যদি হায়াত পেত তাহলে এখন আমাদের সুখগুলো দেখতে পারতো। তবে যখন নতুন সংসার শুরু করেছি তখন অনেক কিছুই বুঝতাম না। সেই সময়টুকুতেই বাবাকে হারিয়েছি। হয়তোবা এখন থাকলে বাবার জন্য অনেক কিছু করতে পারতাম। তখন আর নতুন সংসার ছিল, করতে পারিনি বা নিজেও বুঝতে পারিনি অনেক কিছু। এখন তো সংসার নিজের হাতে নিজেই সবকিছু করি। এখন হয়তোবা বাবা বেঁচে থাকলে বাবার জন্য অনেক কিছু করতে পারতাম। তো যাই হোক, কষ্টের কথা বলতে বলতে আমি কিন্তু এদিক থেকে কাজকর্ম এগিয়ে নিচ্ছি। গত কয়েকদিন আগে দেখতে পেয়েছিলেন আমি বোরকা রাখার জন্য একটা স্ট্যান্ড কিনেছিলাম। এটা আমি দরজাতে লাগিয়ে তারপরে তো আমার বোরকা হিজাবগুলো রাখছি। প্রতিদিন আমাকে যেহেতু বাচ্চাদেরকে আনার জন্য বেশ কয়েকবার বের হতে হয়, স্কুলে যেতে হয় বা যেকোনো জায়গায় যেতে হয়, এ কারণে আমি কিন্তু অনেকগুলো বোরকা ব্যবহার করি। আমার যে কত বোরকা কালেকশন আপনাদের সাথে যদি শেয়ার করতে পারতাম তাহলে ভালোই হতো। আমার কিন্তু অনেক বোরকা, কারণ বোরকা আমার অনেক পছন্দের, আর আমি কিন্তু জামার চেয়ে বোরকা বেশি পরিমাণে কিনি। যার কারণে বোরকার কালেকশন অনেক বেশি। তো আমি কিন্তু মোটামুটি অনেকগুলো বোরকা নামিয়ে রেখেছি। প্রতিদিন দেখা যায় একেক দিন একেকটা পরে তারপরে স্কুলে যাই। প্রতিদিন তো আর একটা পরে যাওয়া হয় না। তো এই কারণে সবগুলো নামিয়ে রেখেছি, আর যেগুলো তুলে রাখার সেগুলো আলমারিতে তুলে রেখেছি। তো বোরকাগুলো সুন্দর করে গুছিয়ে ওদের আইডি কার্ড তারপর টাই সব গুছিয়ে রেখে আমি ঘরটা ঝাড়ু দিয়ে নিচ্ছি। মোটামুটি ঘরটা পরিষ্কার হয়ে গিয়েছে। ঘরটা যখন পরিষ্কার হয়ে যায় তখন মনটা কিন্তু খুবই ফ্রেশ লাগে। তো আমি এখন এই তো ঘরটা পরিষ্কার করে তারপর ঘরটা ঝাড়ু দিয়ে নিচ্ছি। দেখতে পেয়েছেন সকালবেলা কতটুকু ময়লা বের হয়েছে। জানেন আমি কিন্তু প্রতিদিন রাতে একবার ঘরটা ঝাড়ু দিয়ে ফেলি শুয়ে পড়ার আগে। তবে শোয়া থেকে উঠে দেখি কি আবার এই ময়লাগুলো জমে যায়। কোথা থেকে যে এত ময়লা আসে বুঝি না। আছে না যে একটা দিন কাজ করেছি পরের দিন একটু আরামে কাটবো, তা কিন্তু কখনোই হয় না। কাজ কিন্তু জমেই থাকে, মানে সংসার এমন একটা জায়গা, এত ক্ষুধার্ত, মানে কি বলবো, যেমন কেনাকাটা করতে হয় তেমনি গুছাতে হয়, কোনোভাবেই এগুলোকে গুছিয়ে রাখা যায় না। আবার যখন দেখবেন যে কেনাকাটা করতে যান সংসারের জন্য যে কত কিছু কিনতে হয় সেটা আসলে একজন গৃহিণীই ভালো জানে। স্কুল থেকে আসার পর কিন্তু একটা মিনিটও আমি বসে নেই। আমার জন্য কিন্তু সময় আর থেমে থাকছে না, সময় সময়ের গতিতে চলছে। আর আমার এদিক থেকে কাজ কিন্তু এখনও শেষ হচ্ছে না। আমার কাজের ফাঁকে কিন্তু বাচ্চাদেরও একটু কাজ করেছি। ওদের মিস এসেছে ওদেরকে পড়ানোর জন্য। ওরা কিন্তু এখন পড়তে গিয়েছে। যখন ওদের বই খাতা গুছিয়ে দিচ্ছিলাম তখন দেখলাম ওদের যে বই খাতার তাকটা আছে এত বেশি এলোমেলো, আপনারাও হয়তোবা ভিডিওতে দেখেছেন। নিজের কাজের ফাঁকে কিন্তু ওদের জন্য একটু সময় বের করে ওদের ওই জিনিসগুলো গুছিয়ে দিয়েছি। একদম বই খাতা থেকে শুরু করে খেলনাপাতি যা কিছু আছে সব টিপটপ করে গুছিয়ে রেখেছি। আমার বড় মেয়েকে কিন্তু আমি শিখিয়েছি আমার মতো করে গুছানো।
তবে বাচ্চা মানুষ আমার মতো করে তো আর প্রপারলি পারে না, তাই আমি একটু চকচকে করে গুছিয়ে পরিষ্কার করে দিয়েছি। পুরো বাসাটা এমনভাবে গুছিয়েছি যেন আর কোনোভাবেই দুপুর বা রাতের আগে আর গুছাতে না হয়। একদম টিপটপ করে গুছিয়েছি, যেটা আমার রাত পর্যন্ত চলে যাবে। রাতে আবার প্রয়োজন হলে গুছাবো। ২-৩ বার দেখা যায় দিনে গুছানো লাগে। একেক দিন একেক রকম। কিছুদিন দেখা যায় সারাদিনেও কোনো কাজ থাকে না, আবার কিছুদিন দেখা যায় গুছানো ঘরটাও খুব সহজে অগোছালো হয়ে যায়, তখন কিন্তু খুবই খারাপ লাগে এগুলো গুছাতে। তো এদিক থেকে আপনাদের ভাইয়াও চলে এসেছে, ভাবলাম যে ওর সাথে কথা বলতে বলতে আমি আমার কাজগুলো শেষ করে ফেলি। তো এই যে কিচেনে কাজকর্মগুলো করছি, এগুলো করার পর যখন রুমে ফ্রেশভাবে একটু বসবো, তখন যদি রুমটা অগোছালো থাকে মেজাজ খিটখিটে হয়ে যাবে। তবে এখন যে পুরোটা বাসা গুছানো, যে কোনো কর্নারে আমি বসি না কেন এত শান্তি লাগবে। কারণ আমার প্রত্যেকটা রুম, প্রত্যেকটা জায়গা এমনভাবে গুছিয়েছি একদম চকচকে যেটাকে বলে। তারপর এখন এই তো কিচেনে চলে এসেছি। আসার পর কিছু রসুন ঢেলে নিলাম, এগুলোকে কুচি করতে হবে। কাঁচামরিচ, ধনিয়া পাতা গুছিয়ে রাখলাম। সেই সাথে একটা বক্সে আমি কিছু শুটকি কেটে রেখেছি। লইটা শুটকি, এখন যেহেতু কাঁঠালের সিজন, অনেক কাঁঠালের বিচি আছে। আর এই লইটা শুটকিগুলো কাঁঠালের বিচি দিয়ে রান্না করলে খুব মজা হয়। এদিকে আবার সকালের কিছু রুটি বাড়তি বানিয়েছি, সেগুলো এখন ফ্রোজেন করে রাখবো আগামীকালের জন্য। আজকের ভিডিও শেষ প্রান্তে চলে এসেছি। জানি না আমার আজকের ভিডিও আমার প্রিয় আপুদের কাছে কেমন লাগবে। আজকের মতো বিদায়। আল্লাহ হাফিজ।